দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, জামালপুরে সালিশি বিতর্কে নয়া মোড়। আদালতে 12 জন অভিযুক্তের আত্মসমর্পণ, পুলিশের নোটিশ পেয়ে আত্মসমর্পণ 12 জনের। জামিন পেয়ে গেলেন অভিযুক্ত 12 জনই। জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী, পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি তদন্তকারী অফিসার। সালিশিতে না যাওয়ায় জামালপুরে ঘরে ঢুকে বেধড়ক মারধর 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল এবং সালিশিতে না যাওয়ায় জামালপুরে ঘরে ঢুকে মারধরের যে ঘটনা, সেই ঘটনায় এবার যে বিষয় উঠে আসছে যে পুলিশের নোটিশ পেয়ে আত্মসমর্পণ করেছেন ওই 12 জন। জানিয়ে রাখবো, জামিন পেয়ে গেলেন অভিযুক্ত 12 জনই, এমনটাই জানা যাচ্ছে। 12 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং তদন্তে যোগ পেলেই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে তেমনটাই দাবি জানানো হয়েছিল। অন্যদিকে 12 জনকেই জামিন দেওয়া হলো, এমনটাই জানা যাচ্ছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি আইও, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। জামালপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চন্দন সেনগুপ্ত। চন্দন, সালিশি সভায় না যাওয়ায় ঘরে ঢুকে মারধরের যে ঘটনা এবং সেই ঘটনায় 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, যদিও পুলিশ আগেই জানিয়েছিল এই তদন্তে কোনো রকম যোগসূত্র থাকলেই পদক্ষেপ নেওয়া হবে। এবং পরবর্তীতে যে বিষয় জানা যাচ্ছে, 12 জনই জামিন পেলেন। কোন শর্তে জামিন পেলেন, কি জানা যাচ্ছে? চন্দনের সঙ্গে যোগাযোগ করব। আপনাদের জানিয়ে রাখবো, জামালপুরে সালিশি বিতর্কে নয়া মোড়। যে 12 জনের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, পরবর্তীতে যোগাযোগ করব। তবে আপনাদের জানাবো, জামালপুরে সালিশি সভায় না যাওয়ার জন্য ঘরে ঢুকে মারধরের যে ঘটনা এবং যে ঘটনায় 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল এবং যে অভিযুক্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার সেই 12 জনকেই জামিন দেওয়া হয়েছে। পুলিশের নোটিশ পেয়ে আত্মসমর্পণ 12 জনের। জামিন পেয়ে গেলেন অভিযুক্ত 12 জনই, এমনটাই জানা যাচ্ছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, জামালপুরের সালিশি বিতর্কে নয়া মোড়, এই যে 12 জন জামিন পেলেন, কোন শর্তে জামিন পেলেন, কি জানা যাচ্ছে? হ্যাঁ ভাস্বতী, দেখো, গত শুক্রবার লাগাতার আমরা কলকাতা টিভিতে যে খবর সম্প্রচার করেছিলাম যে এই যে ঘটনা ঘটেছে কুবাজপুর গ্রামে, যে সালিশি সভায় না যাওয়ার জন্য বৃদ্ধ দম্পতিকে মারধর এবং তারা গ্রাম থেকে বিতাড়িত। তারপর 25 তারিখে, জুন মাসের 25 তারিখে পুলিশে অভিযোগ জানিয়েও তাদের কোনো সুরাহা পায়নি। তারপর এই খবর সম্প্রসারিত হওয়ার পরেই কিন্তু গতকাল 12 জনের নামে অভিযোগ দায়ের হয় জামালপুর থানায়। তারপরেই জামালপুর থানা তাদেরকে 12 জনকে নোটিশ পাঠায়, কিন্তু মূল অভিযুক্ত আজাদ রহমানকে কিন্তু নোটিশ পাঠায়নি। আমরা গতকাল বলেছিলাম যে এই 12 জনকে অভিযোগ দায়ের হয়েছে, সেই কারণে 12 জনকে নোটিশ পাঠানো হয়েছে। তুমি জানো যে নতুন এখন একটা আইন সৃষ্টি হয়েছে, পুরনো আইন বাতিল হয়েছে। সেই নতুন আইনে বলা হয়েছে যদি যার সাজা সর্বোচ্চ 7 বছর হয় তাহলে তাদেরকে কিন্তু নোটিশ পাঠাতে হবে। সেই মতো ধারাগুলো দেওয়া ছিল, 3টি ধারা দেওয়া ছিল। সেই ধারায় সর্বোচ্চ সাজা 7 বছর পর্যন্ত জেল যদি প্রমাণিত হয়। সেই ধারাগুলো দেওয়ার ফলে তাদেরকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ অনুযায়ী তারা বর্ধমান আদালতে কালকে বিকেলের দিকে আত্মসমর্পণ করেন এবং তারপর তারা সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যায়। সবথেকে অদ্ভুত ব্যাপার, এই কেসের যে ইনভেস্টিগেশন অফিসার আইও আছেন, তিনি কিন্তু তাদেরকে পুলিশ হেফাজত বা জেল হেফাজতের কোনো নেওয়ার জন্য আবেদন করেননি। পাশাপাশি তোমাকে বলে রাখি, সরকারি আইনজীবীও এর কোনো বিরোধিতা করেনি। তবে পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে অন্যতম মূল অভিযুক্ত যে হচ্ছে আজাদ রহমান, অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে কিন্তু ওই নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে গতকাল রাত্রির বেলায় এবং সেই নোটিশ তিনি পেয়েছেন। এবং পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারছি, আজকে রবিবার, সেহেতু তিনি বর্ধমান আদালতে তিনি আসেননি। তিনি যেটা জানা যাচ্ছে কাল কিংবা সোমবার অথবা মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করবে বর্ধমান আদালতে এবং একইভাবে হয়তো তিনিও জামিন পেয়ে যেতে পারে, যেহেতু সেই ধারাগুলো এই 12 জনকে যে ধারা দেওয়া ছিল সেই ধারাই কিন্তু তাকেও দেওয়া রয়েছে। ভাস্বতী।
একদমই ধন্যবাদ জানাবো চন্দন সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। এবং যে ঘটনা ঘটেছে, এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ, সালিশি সভায় না যাওয়া, এবং এই ঘটনায় অভিযুক্ত 12 জনই জামিন পেলেন। এবং আপনাদের জানিয়ে রাখবো, যে ঘটনা ঘটেছিল এর আগে আমরা দেখেছিলাম চোপড়ার ঘটনা, যেখানে তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক তরুণীকে মারধর করা হয়েছিল। এবং সেই কোথাও গিয়ে চোপড়ার ঘটনার ছায়া হলো পূর্ব বর্ধমানের জামালপুরে। এবং যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে আদালতে 12 জন অভিযুক্তের আত্মসমর্পণ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, তারা এই বিষয়ে কি বলছেন পরপর প্রতিক্রিয়া শোনাবো। জামিন দেয় আদালত। জামিন নিশ্চিতভাবে পুলিশ জামিনের বিরোধিতা করেছে কি করেনি সেটা নিয়ে তো আদালতে বিরোধীরাও চ্যালেঞ্জ করতেই পারে, শেষ বিচার করবে আদালত। কিন্তু এই রাজ্যের বুকে নয়, দেশের বুকে ভারতবর্ষের মানুষ দেখেছে আদালত বিচার করার পরেও গায়ের জোরে একদল ধর্ষক খুনিকে জেল থেকে স্বাধীনতা দিবসের দিন মুক্ত করা হয়। এক্ষেত্রে যদি অপরাধ করে থাকে, সেই অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ জামিন মঞ্জুর করেন বিচারক। যদি তার মনে হয় সেই বিচার প্রক্রিয়ায় কোনো ত্রুটির জায়গা অবকাশ রয়েছে, সে উচ্চতর আদালতে আবেদন করতেই পারে। ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র তাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু এই রাজ্যের বুকে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা যায়, প্রতিবাদ করা যায়, কিন্তু ভারতবর্ষেরই আরেকটা অঙ্গরাজ্য গুজরাটে একদল ধর্ষককে মুক্ত করে এনে মালা পরিয়ে দিয়ে বরণ করা হয়। পার্থক্যটা এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সাথে নরেন্দ্র মোদীর প্রশাসন। যদি এই প্রসেসে কারুর মনে হয়ে থাকে যে কোথাও গাফিলতি রয়েছে, তারা তো উচ্চতর আদালতে আবেদন করার অধিকার তো কোর্ট দিয়েছে, ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আমি তো বলবো বিরোধী পক্ষই নয়, উচ্চতর আদালতে আবেদন করুন, শেষ বিচারে শেষ কথা তো বলবে আদালত। সংবাদ মাধ্যমের সামনে যদি খবরটা না আসতো তাহলে আমরা জানতেই পারতাম না। সারা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে, কৃতিত্ব সংবাদ মাধ্যমের যারা প্রকাশ্যে নিয়ে আসছে। তা নাহলে এই শাহজাহানরা, মানে আমি নাম করে বলছি এই কারণে, এই রত্নরা, এই শাহজাহান নূরজাহানরা সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে। এই জেসিবিরা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। এই খাপ পঞ্চায়েতের নায়করা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। পুলিশ এদেরকে মদত দেয়, নেতারা মদত দেয়, তাদের মাথার উপরে আশীর্বাদের হাত। তাহলে কেন বলুন তো তাদেরকে জেল হেফাজত চাইবে বা তাদের পুলিশের রিমান্ডে চাইবে? তাদের জামিন হবেই, তার কারণ এরা রত্ন, এরা 5 বছর অন্তর অন্তর ভোটে যেত তৃণমূলকে। বলে এরা থাক আর আইন শৃঙ্খলা গোল্লা যাক, এটাই হচ্ছে বাংলার রীতিনীতি। আপনাদের শোনালাম রাজনৈতিক মহলের তরফে ঠিক কি প্রতিক্রিয়া উঠে এলো। এবং আমরা দেখেছি যে সালিশি সভার নামে যে দাদাগিরির ঘটনা চোপড়ার পর বর্ধমানের জামালপুর, সালিশি সভায় না যাওয়ায় মারধরের যে ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় আদালতে 12 জনের আত্মসমর্পণ এবং পুলিশের নোটিশ পেয়ে আত্মসমর্পণ 12 জনের। তবে এই 12 জনেরই জামিন হয়ে গেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, পূর্ব বর্ধমানের জামালপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অভিযুক্ত 12 জনের জামিন হলো। জামালপুরের যে সালিশি বিতর্ক এবং যে বিতর্ক নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতির তোলপাড় হয়েছিল চোপড়ার পর এই পূর্ব বর্ধমানের জামালপুরে, কি বলবেন এই ঘটনায়? না না, এইটাই তো ঘটনা, যার জন্যই তো পর পর এই জাতীয় ঘটনা ঘটে যাচ্ছে। কারণ প্রত্যেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক, আর প্রত্যেকে জানে যে পুলিশ ওদেরকে এমন ভাবে ধারা দেবে যে ওরা জামিন পেয়ে যাবে, এবং যিনি পিপি আছেন তিনি বিরোধিতা করবেন না, এসব ওরা জানে। আর যার জন্যই এখানে কখনো এই জাতীয় যে উদ্দণ্ডতা তা কমবে না। এটা বাড়ার পেছনে কারণ, যেটা আমি আগেও বলেছি আবার বলছি, একমাত্র পার্টিবাজি ভোট আর তার সাথে সাথে সাম্প্রদায়িকতা। এই দুটো কারণে এই জিনিস হচ্ছে, আর তারই জলজ্যান্ত নিদর্শন হচ্ছে জামালপুরের এই ঘটনা। অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। আবারও রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভাঙড় থানার পুলিশ। রাজ্যে একাধারে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ বিভিন্ন সময় চোর সন্দেহে যে গণপিটুনির ঘটনা, কোথাও গিয়ে পুলিশ প্রশাসন নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, ফুলগাড়ির বাসিন্দা
মৃত আজগর আলী, কেন গণপিটুনির জেরে তার মৃত্যু হয়েছে এবং কেনই বা এই ঘটনা আবারও ঘটলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভাঙড় থানার পুলিশ। অভিযোগ করা হচ্ছে যে খানাকুলে দীর্ঘদিন ধরে দেহ পড়েছিল এবং পুলিশ আসেনি। মৃত আজগর আলী ফুলবাড়ির বাসিন্দা, কেন গণপিটুনি আটকাতে পারছে না পুলিশ, এই বিষয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ যে ঘটনা সামনে আসছে রাজ্যে একের পর এক। গত কয়েক মাস ধরে যে গণপিটুনির ঘটনা সামনে আসছে, কোথাও গিয়ে পুলিশ প্রশাসন কোথায় এই বিষয়ে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই খবরের যে ইতিমধ্যে আপডেট পাওয়া যাচ্ছে যে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ এবং এই ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভাঙড় থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, মৃত আজগর আলী ফুলবাড়ির বাসিন্দা। গণপিটুনি কেন আটকাতে পারছে না পুলিশ, কেন বারবার পুলিশ প্রশাসন দায় এড়িয়ে যাচ্ছে, এই প্রশ্ন উঠছে। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, আবারও রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, এবার ভাঙড়ে ঠিক কি ঘটনা ঘটেছিল, পুলিশ প্রশাসন কেন বারবার এই দায় এড়িয়ে যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, আজ ভোরেই কিন্তু ভাঙড় বাজারে, ভাঙড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই ভাঙড় বাজারে কিন্তু এক মৃতদেহ পড়ে থাকতে থাকে এবং স্থানীয় বাসিন্দাদের যেটি অভিযোগ, গণপিটুনিতেই কিন্তু মৃত্যু হয়েছে চোর সন্দেহে। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তার পরিবারের, যখন ভাঙড় ফুলবাড়ি সেই মৃত ব্যক্তির বাড়ি আজগর আলী মোল্লা, বছর 50, তার পরিবারকে খবর দিলে সেই পরিবারের লোকজন এসে কিন্তু তারা থানায় খবর দেয় এবং থানার পুলিশ সেখানে না গেলেও, ঢিলছোড়ার তো দূরে হলেও কিন্তু না গেলেও ঘটনাস্থলে তারা কিন্তু মৃতদেহ উদ্ধার করে তাদের নিজেদের বাড়ি ফুলবাড়ি কিন্তু নিয়ে যায়। এরপরেই সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখা থাকে, রাস্তা অবরোধ করতে থাকে। এরপরেই কিন্তু ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে সেখানে দফায় দফায় বিক্ষোভ হয়। এরপরেই ভাঙড় থানার পুলিশ সেখান থেকে মৃতদেহ নিয়ে এনআরএস হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তারপরেই কিন্তু পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ঘটনাস্থলে আসে ভাঙড় বাজারে। সেখানে এসে আশেপাশের দোকানে যেসব সিসিটিভি ফুটেজ আছে সেসব খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে কিন্তু ইতিমধ্যে 5 জনকে আটক করেছে। এরপরেই কিন্তু গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ। মুস্তাক, সে জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা আমরা দেখছি, একের পর এক ঘটনা রাজ্যে গত কয়েক মাস ধরে যে ঘটনা ঘটছে, যেখানে প্রশাসনের তরফে বারবার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, পুলিশের তরফে তৎপরতা নেওয়া হচ্ছে, একটানা প্রচার করা হচ্ছে, তবুও এই ঘটনা, এই ছবি কেন রাজ্যে বদলাচ্ছে না? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সল্টলেক থেকে কলকাতা আজকেও একাধিক জায়গায় কিন্তু একেবারে সাকিল, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আবারও রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, এবার ভাঙড়ের ঘটনা, যেখানে বারবার প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে, পুলিশের তৎপরতা, তবুও এই ছবিটা কেন বদলাচ্ছে না রাজ্যে, কি বলবেন? এটাই হচ্ছে এগিয়ে বাংলা, এটাই হচ্ছে উন্নয়নের বাংলা, এটাই হচ্ছে প্রগতিশীল বাংলা। আমরা 12 বছর ধরে বলছি, একদল দুষ্কৃতকারীদের হাতে রাজ্যের প্রশাসন কার্যত কাঠপুতুল হয়ে গেছে। এই দুষ্কৃতকারীরা তাদের অঙ্গুলি হেলনে চালায় হচ্ছে প্রশাসনকে, তাহলে প্রশাসনের হিম্মত হয় না। থানার পাশে একটা দেহ পড়ে আছে, তাকে থানা দেখতে পায় না। আসলে পুলিশ দেখতে চায় না, নির্দেশের অপেক্ষা করে। পুলিশ কার্যত দুটো জগন্নাথের মতো বসে আছে। প্রশাসনের একটা অংশ তৃণমূলের সঙ্গে আঘাত করে চলছে, দলদাসে রূপান্তরিত হচ্ছে, তাই এই অবস্থা। অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, তাদের কিচ্ছু হবে না, তাদের মাথার উপরে আশীর্বাদের হাত আছে। তাই তো এত খাপ পঞ্চায়েত, এত গণপিটুনি, এত মানুষকে মার ধর, আইনের শাসন বলে কিচ্ছু নেই বাংলায়। একদমই ধন্যবাদ জানাবো সৌম্যবাবু আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় ছিলেন ফোন লাইনে। আর এই জায়গা থেকে যে প্রশ্ন উঠছে যে থানার অদূরে এ ধরনের ঘটনা কিভাবে ঘটছে, যে অভিযোগ সামনে আসছে। সাকিল রয়েছেন আমাদের প্রতিনিধি। সাকিল, থানার অদূরে এই ধরনের ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা সেই ছবি দেখাচ্ছেন, দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছিলেন সকাল থেকে। এরপরে থানা থেকে, ভাঙড় যে থানা আছে তার থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু এই ঘটনাস্থল। সেই মৃত ব্যক্তি আজগর আলী, বছর 50 ব্যক্তি, তাকে কিন্তু গণপিটুনি দেওয়া হয়েছে চোর সন্দেহে। সেখানেই কিন্তু তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপরেই কিন্তু সকালে সেখানে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। সেখান থেকে কিন্তু তুলে নিয়ে গিয়ে তার পরিবারের লোকজন তার বাড়ি নিয়ে যায়, ভাঙড় ফুলবাড়ি। সেই ফুলবাড়ি থেকে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখা থাকে। এরপরেই কিন্তু ঘটনা
ঘটনাস্থলে যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখিয়ে চিহ্নিত করে 5 জনকে ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ আটক করেছে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে, এবং যেখানে বারবার প্রচার করা হচ্ছে এবং যেখানে প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে, পুলিশের তৎপরতা যদিও এই জায়গায় দাঁড়িয়েও এই রাজ্যের ছবিটা বদলাচ্ছে না। আবারও গণপিটুনির জেরে মৃত্যুর অভিযোগ, এবার ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। থানার থেকে অদূরে এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ প্রকাশ করছেন আইন শৃঙ্খলা নিয়ে। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছি আবারও একবার সেই খবরে নজর রাখবো। রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর যে অভিযোগ, এবার ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। যে ঘটনা ঘটেছে থানা থেকে অদূরে, আর এই জায়গা থেকেই কিন্তু বিরোধী রাজনৈতিক মহল তারা প্রশ্ন তুলছেন কোথায় আইন শৃঙ্খলা এ রাজ্যের। এবং যে ঘটনা ঘটেছে, যে এই ঘটনার পর দীর্ঘক্ষণ দেহ পড়েছিল, পুলিশ আসেনি। মৃত আজগর আলী, তিনি ফুলবাড়ির বাসিন্দা। কেন গণপিটুনি আটকাতে পারছে না পুলিশ, এই প্রশ্ন বারবার উঠছে। যেখানে বিভিন্ন সময় প্রচার কর্মসূচি চলছে, যেখানে বারবার একই বার্তা দেওয়া হচ্ছে গুজবে কান দেবেন না, কিন্তু কোথাও গিয়ে তারপরেও এ রাজ্যের ছবিটা বদলাচ্ছে না। গত 1 মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা। এবার গণপিটুনির জেরে মৃত্যুর অভিযোগ। যে ঘটনা ঘটেছে ভাঙড়ে, ইতিমধ্যেই অভিযুক্ত 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং যে ঘটনা ঘটেছে থানা থেকে অদূরে, এবং এই ঘটনার পরে দীর্ঘক্ষণ দেহ পড়েছিল থানা থেকে একেবারে 100 মিটার দূরত্বে, কিন্তু তারপরেও কেন পুলিশ ঘটনাস্থলে আসেনি, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এই প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারা। তারাও এ বিষয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। বোলপুরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 3 জনকে পুড়িয়ে খুনের অভিযোগ। গ্রেফতার বাড়ির বউ স্মৃতি বিবি। খুনের ষড়যন্ত্রের নেপথ্যে পরকীয়ার তত্ত্ব। আটক স্মৃতি বিবির প্রেমিকও। 7 দিনের পুলিশ হেফাজত অভিযুক্ত স্মৃতি বিবির। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ ফরেনসিক দলের। মর্মান্তিক, একই পরিবারের 3 জনকে পুড়িয়ে হত্যা। বীরভূমের রজতপুর গ্রামের ঘটনার স্মৃতি এখনো তাজা। নেপথ্যে কে বা কারা, খুনের কারণই বা কি, এ নিয়ে লম্বা হচ্ছিল প্রশ্নমালা। শেষে হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এলো পরকীয়া তত্ত্ব। একই পরিবারের 3 সদস্যকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হলো বাড়ির বউ স্মৃতি বিবিকে। আটক তার প্রেমিক চন্দন ইসলাম। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চন্দনের এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠিন শাস্তি দাবি করছেন এই গ্রাম, অর্থাৎ রজতপুর গ্রামের মানুষ, বোলপুরের মানুষ, বীরভূমের মানুষ। বৃহস্পতিবার রাতের ঘটনা। খাওয়া দাওয়ার পর বাড়ির জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ আব্দুল আলিম। ঘরে ছিলেন তার স্ত্রী রূপা বিবি। অভিযোগ, কেউ বা কারা সে সময় খোলা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয়। ঘরে আগুন ধরানোর পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলেও মারা যান রূপা বিবি এবং আয়ান। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ আব্দুল আলিমের। আমার ভাইয়ের স্ত্রী, আমার ভাই বলছে ভাবে যে যন্ত্রণায়, যে কষ্টে মারা গিয়েছে, দেখার মতো দৃশ্য নাই। যে শয়তান এটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার ফাঁসি হোক। আর আমাদের 3-3টে লাশ হয়ে গেল, বা মা ছেলে একসাথে চলে গেল, সব শেষ হয়ে গেল। এরপর যদি পুলিশ প্রশাসন না করে তাহলে আমরা কি করব? আমরা তা পুলিশ প্রশাসন নয়, আমরা তো আইনটা নিজে হাতে নিতে পারি না। খুনের নেপথ্যে পারিবারিক সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তেই উঠে আসে পরকীয়া তত্ত্ব। পুলিশ সূত্রে খবর, স্মৃতি বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত এলাকার হাতুড়ে ডাক্তার চন্দন ইসলাম। তার সঙ্গে ষড়যন্ত্র করেই খুনের ছক। যদিও ঘটনার পর থেকে পলাতক ছিল চন্দন। স্মৃতিকে জিজ্ঞাসাবাদ করেই চন্দনকে আটক করে পুলিশ। ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন স্মৃতি। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বোলপুর মহকুমা আদালত। পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত, এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে।
এবং 7 দিন মানে পুলিশ তাকে রিমান্ড নিয়ে যাওয়ার পর এই পুলিশের তদন্ত করবেন, করে তারপরে আবার যে উঠে আসবে সেই দোষী আবার পরবর্তী পদক্ষেপ ইনস্ট্রাকশন। রবিবার রজতপুর গ্রামে পৌঁছয় ফরেন্সিকের বিশেষ দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। আজ রথযাত্রা, গোটা দেশ উৎসবের আনন্দে মাতোয়ারা। 53 বছর পর এবারের পুরীর রথযাত্রা দুদিন, আর সকাল থেকেই নজরে রয়েছে পুরীর রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও পুরীর রথযাত্রা উপলক্ষে তিনি পুরীতে গিয়েছেন। তবে এবার নজরের কেন্দ্রবিন্দুতে কিন্তু পুরীর রথযাত্রা, কারণ 1971 সালের পর এই প্রথমবার নয়, এই দ্বিতীয়বার পুরীর রথযাত্রা দুদিন ব্যাপী পালিত হতে চলেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুরীতে দুদিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছে, এবং আজ বিকেলেই পুরীতে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে। অর্ধেক রাস্তা গিয়ে থেমে যাবে রথ, এবং তারপরে যাত্রা শুরু হবে সোমবার, অর্থাৎ দুদিন ব্যাপী রথযাত্রা চলবে পুরীতে। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই যেরকম যে পুজো রীতিনীতি রয়েছে ঐতিহ্যমণ্ডিত এই পুরী মন্দিরে, সেই মন্দিরে যেরকম পুজো চলছে, অন্যদিকে রথযাত্রা উপলক্ষে পুরীতে সাজো সাজো রব, লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে পুরীতে, সেই ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি রথযাত্রা উপলক্ষে পুরীতে গিয়েছেন, এবং প্রায় আজ অন্তত 10 থেকে 13 লক্ষ ভক্ত সমাগম হওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এবারের পুরীর যে রথযাত্রা অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা, কারণ এবার বিকেলে যে পুরীতে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে, আজ শেষ হবে না সেই যাত্রা। অর্ধেক রাস্তা গিয়ে থেমে যাবে রথ, এবং আবার আগামীকাল সেই যাত্রা শুরু হবে। রথের রশিতে টান দিতে জগন্নাথ ধামে ভক্তদের ভিড়। পাশাপাশি পুরীর পাশাপাশি অবশ্যই এ রাজ্যের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। এ রাজ্যে মায়াপুর ইস্কনে, সেখানেও কিন্তু রথযাত্রার যে ছবি আমরা দেখছি, সমস্ত রকম সকাল থেকে নিয়ম নীতি মেনে পুজো অর্চনা চলছে, এবং আজ রথের রশিতে টান পড়বে। অন্যদিকে কলকাতার ইস্কনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে মাহেশের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হুগলির ঐতিহ্যমণ্ডিত যে রথযাত্রা মাহেশ, অন্যদিকে মহিষাদল রাজবাড়ি, প্রাচীন এই মহিষাদল রাজবাড়ি ঐতিহ্য এবং রীতি মেনে সেখানে কিন্তু রথযাত্রার সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। অন্যদিকে নদিয়ার হবিবপুরে যে ইসকন কর্তৃপক্ষের তরফে রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে 6 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে পুরীর ছবি, অন্যদিকে এ রাজ্যে কলকাতার ইসকন। এবার 53 বছরে পা দিয়েছে কলকাতার ইসকনের রথযাত্রা, এবং বেশ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথের রশিতে টান দিয়ে এই শোভাযাত্রা যে অনুষ্ঠান, অর্থাৎ রথযাত্রার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। এবং কলকাতার ইসকনের যে রথযাত্রা শুরু হয়েছে, সেই রথযাত্রা কিন্তু ব্রিগেড প্যারেডে গিয়ে শেষ হবে, এবং সেখানেই রথ রাখা হবে। আবার উল্টো রথের দিন সেখান থেকে মন্দিরে নিয়ে আসা হবে সেই রথ। অন্যদিকে আপনাদের তুলে ধরছি মায়াপুর ইসকনের যে রথযাত্রা, এবং এই ইসকনের যে রথযাত্রা, সেই ইসকনের রথযাত্রা দেখতেও কিন্তু দেশ থেকে বিদেশ বহু মানুষ তারা ছুটে আসেন, এবং এদিন কিন্তু ইসকন কর্তৃপক্ষের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার দিকেও যেরকম বিশেষভাবে নজর দেওয়া হয়, অন্যদিকে ভক্তদের জন্য কিন্তু বিশেষ ভোগ এবং পূজা অর্চনা যেরকম রয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে, সেই পূজা অর্চনাও সকাল থেকে চলছে। অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরছি হুগলির প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মাহেশের রথযাত্রা, এবং দ্বিতীয় বৃহত্তম রথযাত্রাও বলা যেতে পারে পুরীর পর, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে মহিষাদল রাজবাড়ি, সেই ছবি আপনাদের সামনে তুলছি। অন্যদিকে হবিবপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জগন্নাথ ধাম পুরীতে, সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গায় কলকাতার পাশাপাশি রাজ্যের জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যেই রথের যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যেরকম শুরু হয়েছে, শোভাযাত্রার মধ্যে দিয়ে রথ এগিয়ে যাচ্ছে। প্রাচীনত্ব ঐতিহ্যের বিচারে বাংলার মধ্যে হুগলির মাহেশের রথের স্থান কিন্তু অনেকটাই সর্বাগ্যে, এমনটাই জানা যাচ্ছে, এবং প্রাচীন এই জনপদে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। 600 বছরের পুরনো এই মাহেশের রথযাত্রা। অন্যদিকে পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 53 বছর পর পুরীতে দুদিন ব্যাপী রথযাত্রা উৎসব। এবার পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
এবং যে ছবি আপনারা দেখছেন পুরীর ছবি, প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে রথযাত্রা। পুরীর ওড়িশার সৈকত শহরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রথযাত্রা দেখতে ছুটে আসেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো মাহেশ, অর্থাৎ আমাদের এই রাজ্যের মাহেশের যে রথযাত্রার ছবি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। পাপ্পু, 600 বছরের পুরনো এই প্রাচীন মাহেশের রথযাত্রা এবং এই মুহূর্তে সেখানের কি ছবি? সকাল থেকেই রীতিনীতি মেনে এখানে পূজা অর্চনা শুরু হয়েছে, রথের রশিতে আর কিছুক্ষণের মধ্যেই টান পড়বে। কি ছবি, ভক্তরা যারা আসছেন তারা কি বলছেন, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়? মাহেশের রথ কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ রথ, যেটা 628 বছরে পদার্পণ করেছে এবং ঘড়ির কাঁটায় কিন্তু 4টের সময় কিন্তু রথের যে রশি তাতে টান পড়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। হয়তো আর কয়েকটা মিনিট অপেক্ষা, তারপরেই কিন্তু রথের যে রশি তাতে টান পড়বে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাবো, বলবো যে ইতিমধ্যে যে আমি একটা বহুতলের ওপরে এবং কয়েক মিনিটের যে অপেক্ষা, তার যে প্রস্তুতি, একেবারে কাতারে কাতারে যে লোকজন ভক্ত তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছে রথের রশিতে টান দেবে এবং রথের যে টান তা উপভোগ করার জন্য। পাশাপাশি আমি যে বহুতলে আছে সেখানে কিন্তু অনেক যারা ভক্ত বা মানুষ তারা কিন্তু ছাদ থেকে তারা রথ টানার বিষয়টা দেখবেন। তারা কাছে হয়তো যেতে পারছেন না, কিন্তু ছাদ থেকে আমার পাশেই কিন্তু একজন আছেন, তার সাথে আমি কথা বলবো যে এরকম একটা বহুতল ছাদ থেকে রথ টানার যে উপভোগটা কেমন লাগছে। যদি আপনার সাথে একটু কথা বলবো, এই বহুতল ছাদ থেকে খুব গর্বিত মনে হচ্ছে আপাতত। এমনিতেই আমি একজন বেঙ্গলি ক্রিয়েটর, তো এমনিতেই সবসময় আমার ব্লগে বলে থাকি যে আমি নিজেই খুব গর্বিত, মানে এই একটা দিন নিজেকে খুব গর্বের মনে হয় যে আমাদের শ্রীরামপুরের রথ পুরীর রথের দ্বিতীয় স্থানে অধিকার করে আছে। তো সেই হিসেবে খুব গর্বিত আছে। আর দৃশ্য তো মানে না বলার উপায় নেই, একদম দারুণ, অপূর্ব এক কথায়। এত মানুষের ঢল, পুরীর জগন্নাথের রথের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব, তার সাথে সাথে মাহেশের রথ একটা কিন্তু ঐতিহ্যপূর্ণ। এখানে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়া সব জায়গায় পর্দায়। আপনি চাক্ষুষ ও করছেন, এটা তো বললাম যে মানে নিজেকে এই একটা দিন, আমরা শ্রীরামপুরবাসী এমনিতেই সারা বছরই মানে এই দিনটার জন্য অপেক্ষা করি, মানে বিভিন্ন থেকে যে শ্রীরামপুরে আসে রথ দেখতে আমাদের, এটাই অনেক বড় ব্যাপার। একেবারেই দেখো যে তারা যেমন যে শ্রীরামপুরের রথ, তাদের কিন্তু একটা আবেগ, তারা আশা করে বসে থাকেন বছর ভর ধরে এই রথের দিনটা কবে আসবে এবং রথের যে টান সেটা কিন্তু দেখবে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আরেকবার সেই চিত্রটা তুলে ধরার, যে একেবারে শেষ লগ্নের যে প্রস্তুতি সেটা হচ্ছে রথের রশিতে টান দেওয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এবং আগত যে ভক্তরা তারা কিন্তু ভিড় করে যে জিটি রোড, সেই জিটি রোডের ওপর দিয়েই মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা রথে করে রাজার বেশে তারা যাবেন এবং যা রথের যে রশিতে টান দেওয়ার প্রক্রিয়া হয়তো আর কয়েকটা মিনিট, তারপরে কিন্তু রথের দড়িতে টান পড়বে এবং সেখানে কিন্তু একটা নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু সমস্ত দিকটা যেমন সিসি ক্যামেরায় করা আছে এবং পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও কিন্তু প্রশাসন নজরদারি চালাচ্ছে, যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যদিও বা ঘটে সেটাকে তৎক্ষণাৎ তার সমাধান করতে পারে। এবং দেখাবো রথের যে চিত্রটা সেটা দেখাবো। আমি যদিও বা বহুতলে উপরে আছি, সেখান থেকে দেখাবার চেষ্টা করছি, কারণ রথের কাছে কিন্তু সবাইয়ের পৌঁছানো সম্ভব হচ্ছে না। রথের যে ছবি তা কিন্তু উঠে আসছে, রথের দড়ি কিন্তু ইতিমধ্যেই জিটি রোডের যে ওপর দিয়ে যাবে সেই রাস্তার ওপরে কিন্তু রথকে নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছে। বাস্তবে সেই ছবি কিন্তু দেখাচ্ছি, রথের দড়িতে কিন্তু হয়তো আর কয়েকটা মিনিটের অপেক্ষা, বছর ভোর যে বাঙালি শ্রীরামপুরবাসী তথা রাজ্যবাসী যে অপেক্ষা করে থাকে শ্রীরামপুরের মাহেশের রথে যে দড়িতে টান পড়বে, যেমনটা পুরী রথযাত্রা, তার পাশাপাশি কিন্তু বিশ্বে একটা নামকরা রথযাত্রা হচ্ছে শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। পাপ্পু, একেবারেই যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে, একেবারে যে এরকম লাখো লাখো ভক্তরা তারা যেরকম সমাগম হয়েছেন এই মুহূর্তের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি। পাপ্পু, যে বিষয়টা জানতে চাইব ভক্তদের যে সুবিধার্থে, কারণ প্রচুর মানুষজন আসছেন, বিকেল যত গড়াবে মানুষের ভিড় বাড়বে, কি কি সুবিধার্থে, কি কি নজরদারি থাকছে প্রশাসনের তরফে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারেই দেখো যে প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা নয় একাধিক ড্রোন ক্যামেরা
যেমন আছে পুলিশ কর্মী আছে এবং পাশাপাশি যে রাস্তাটা দিয়ে জগন্নাথের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে এই গোটা রাস্তা কিন্তু সিসিটিভি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে এবং পাশাপাশি ওয়াচ টাওয়ার আছে, যেখানে প্রতিটি ওয়াচ টাওয়ারে কিন্তু 3 জন থেকে অধিক 4 জন কোনোটায় 5 জন করে পুলিশকে রাখা হয়েছে। বিষয়টা পুরো নজরদারির মধ্যে, যাতে কোনো রকম এই রথ যাত্রার সময় যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ বিশ্বের দ্বিতীয়তম রথযাত্রা যদি জানা যায় পুরীর পরে সেটা হচ্ছে মাহেশের রথযাত্রা, যার কারণে কিন্তু নিরবিচ্ছিন্ন যে নিরাপত্তা সেটা কিন্তু বজায় রেখেছে। আমি একটা ছবি দেখাবার চেষ্টা করব, যেখানে ওয়াচ টাওয়ারে কিন্তু দুদিক থেকেই যেমন পুলিশ কর্মীরা তারা আছেন, তেমন পাশাপাশি কিন্তু সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সেই সিসিটিভি ছবি আমি একটু দেখাবার চেষ্টা করব। সেখান থেকে কিন্তু যা ভক্তগণরা যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে কিন্তু নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন এবং দুই সাইডে রাস্তা, দু সাইডে যে রথটা যে পজিশান দিয়ে যাবে সেই পজিশানে কিন্তু দুই সাইডে কিন্তু রশি দিয়ে কিন্তু একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, যাতে করে এই রথ যাবার সময় কোনোরকমভাবে সেই পজিশানে অন্য কোনো মানুষ যারা না আছে দু সাইডে রাস্তার দু সাইডে দাঁড়িয়ে তারা কিন্তু যেন দেখতে পায় এই রথ যাওয়ারটা, এবং যারা শুধুমাত্র রথটাকে টানবেন তারাই এই গণ্ডি। ইতিমধ্যেই তোমার শাস্তি জানিয়ে রাখবো, রথের রশিতে কিন্তু টান পড়ে জগন্নাথ বলরাম কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় একেবারে 4:42 মিনিট অতিক্রম লেট হলেও কিন্তু এই বৃষ্টির নাহলে ঘড়ির কাঁটায় কিন্তু 4টের সময় রথের রশিতে টান পড়ার কথা ছিল, সেটা 4:42-এ রথের রশিতে টান পড়লো। ইতিমধ্যে কিন্তু সেই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং লাখো মানুষের সমাগমের মধ্যে যে আমি সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করব। একদমই পাপ্পু, যে ছবি তুমি তুলে ধরলে ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন মাহেশ থেকে আমাদের প্রতিনিধি পাপ্পু সাতরা। 600 বছরের যে ঐতিহ্যমণ্ডিত মাহেশের রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে মেলাও বসে এবং সমস্ত রকমভাবে কিন্তু প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, নজরদারি চালানো হয়েছে। কারণ ইতিমধ্যেই যত বিকেল গড়াচ্ছে লাখো লাখো ভক্তরা সমাগম হচ্ছে মাহেশের রথ দেখতে। এবার যে খবরে নজর রাখবো, 300 বছরের ঐতিহ্য বহন করে চলেছে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব থাকেন বৃন্দাবন জিউ মন্দিরে, রথযাত্রায় পাড়ি দেন মাসির বাড়ি। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এই রথেরও কিন্তু একটা আলাদা রকম বৈশিষ্ট্য রয়েছে। রথের উচ্চতা প্রায় 36 ফুট। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অসংখ্য মানুষজন তারা ভিড় জমাচ্ছেন। 4 তলা এই রথের উচ্চতা প্রায় 36 ফুট। অন্যদিকে পুরীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় যে রথযাত্রার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে রথযাত্রার ছবি গুপ্তিপাড়ার রথযাত্রা এবং 300 বছরেরও ঐতিহ্যমণ্ডিত এই রথযাত্রা। এবং এই রথযাত্রাকে কেন্দ্র করেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা রকম উচ্ছ্বাস উন্মাদনা কাজ করে। রথযাত্রায় অংশ নিতে গুপ্তিপাড়াতেও ভক্তদের সমাগম হয়েছে। কড়া নিরাপত্তা, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। এবং এই রথের উচ্চতা 4 তলা যে রথ, সেই রথ বানানো হয়, সেই রথের উচ্চতা প্রায় 36 ফুট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা চত্বর এবং আগে 12টা চূড়া থাকলেও বর্তমানে চূড়ার সংখ্যা 9টি। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ থেকে বড়বাজারে মাসির বাড়ি যান। গুপ্তিপাড়া রথযাত্রার আরও একটি বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় এই ভান্ডার লুট এবং এই রথযাত্রাকে কেন্দ্র করেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরীর পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রথযাত্রা উপলক্ষে লিলুয়াতেও ভক্তদের সমাগম, আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে তুমি লিলুয়াতে রয়েছো, কি ছবি ধরা পড়ছে এবং সেখানে ভক্তদের ভিড় কতটা নজরে আসছে? দেখো, আমি এই মুহূর্তে লিলুয়াতে রয়েছি। লিলুয়াতে জগন্নাথের রথ এক্ষুনি এই রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ লিলুয়ার বিভিন্ন কলোনি দিয়ে ঘুরবে। হাজার হাজার ভক্তরা অপেক্ষায় রয়েছে। লিলুয়ার এই রথযাত্রা প্রায় 104 বছরের মন্দির, 104 বছরের মন্দির।
এবং 2015 সাল থেকে তারা নিজেরা রথ তৈরি করে এবং রথযাত্রা অনুষ্ঠানে অনুষ্ঠিত করে। এবং সবচেয়ে বড় কথা, লোহার রথ ছিল, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় লোহার রথে যে বিপত্তি ঘটেছে তার ফলে পুরীর আদলে একেবারে কাঠের রথ তৈরি করেছে। এখানে সমিতির লোকরা রয়েছে, আমি ডেকে নেব। এই যে আপনাদের কত বছর ধরে হচ্ছে আর কিভাবে অনুষ্ঠান সম্পূর্ণ করেন? এইটা আমাদের এই রথ পর্বটা আর 10 বছর ধরে হচ্ছে। তো আমরা আগে এই লোহা মানে আমাদের স্টিলের রথ ছিল, তো এখন আমরা দেখলাম আমাদের শুধু তো আমরা না, আমরা লিলুয়াবাসীর সবাই, উড়িয়া, বেঙ্গলি, বিহারি সবাই এইখানে একটা আনন্দ নেয়। এই রথ পর্বটা বর্ষে একবার আসে, তো সেই জন্য আমরা ভেবেচিন্তে এবার কাঠের রথটা করা হলো। সবাইয়ের সহযোগ আছে, শুধু মানে লিলুয়াবাসী, লিলুয়ার বাইরের কিছু লোক আছে, সবাই এখানে সবাইয়ের হেল্পে আমরা এটা করেছি, কাঠের রথটা করেছি। আমরা খুশি, সবাই খুশি। আপনি তো দেখতে পাচ্ছেন এই কীরকম লোক এইখানে। হ্যাঁ, আজকে রথযাত্রা একটা শুভক্ষণ পড়েছে, সেই ক্ষণটা যদি আপনারা বর্ণনা দেন। শুভ বর্ণনা মানে আজকে শুভ একটা যোগ পড়েছে, সেই যোগটা যদি বর্ণনা এটা কি আছে, এটা আমি আরেকজন পুরোহিতকে জেনে নেব। শুভ যোগটা আজকে শুভ যোগ পড়েছে 1971 মସିହା, ওড়িয়ার কইবি 1971 মସିହା থেকে আজকে 52 বর্ষ হয়ে গেল। 1971 মସିହା থেকে আজকে শুভ দিন পড়েছে। আজকে রথ 2 দিন টানার কথা, সেই জায়গায় আমাদের লিলুয়াতে পুলিশের সহযোগিতা বহুত কম সত্ত্বেও আমাদের আজকে 2 দিন একদমই জগন্নাথ, বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষজন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখানে রথের রশিতে টান পড়বে এবং রথ দেখতে কিন্তু অসংখ্য মানুষজন ভিড় জমাচ্ছেন। ধন্যবাদ জগন্নাথ। পাশাপাশি যে খবরে নজর রাখবো, নিজের কেন্দ্রের রথযাত্রায় যোগ দিলেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন রথযাত্রায় যোগ দিলেন সুকান্ত মজুমদার। রথের দড়িতে টান দিলেন সুকান্ত মজুমদার, সেই ছবি দেখছেন আপনারা। নিজের কেন্দ্রের রথযাত্রায় অংশ নিলেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন যে রথযাত্রা, সেই শোভাযাত্রায় দেখা গেল সুকান্ত মজুমদারকে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকন মন্দিরের রথযাত্রায় ভক্তদের ভিড়। পাহাড়ি বিজয় উৎসবের মধ্যে দিয়ে পালিত হয় রথযাত্রা। কলকাতা ইসকনের রথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবছরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার দুপুর 2টো নাগাদ তিনি সেখানে যান, পুজো দেন এবং তারপর রথযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি তিনি জানান যে এবছর যে মায়াপুর ইসকনের পাশাপাশি কলকাতা ইসকনের তরফে দেশের 150টি যে শহর এবং 150টি যে দেশের মধ্যে 700টি শহরে কিন্তু ইতিমধ্যেই মায়াপুর ইসকনের তরফে কিন্তু ইসকন কর্তৃপক্ষের তরফে রথযাত্রার যে উৎসব, সেই উৎসব পালন করা হচ্ছে। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।